আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিনে বাংলাদেশে অদ্ভুত কতগুলো ঘটনা ঘটে গেছে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে। এবং রাজনীতিতে যে কথাগুলো অতীতে কখনো বলা হয়নি, সে কথাগুলো কিন্তু এই বাংলাদেশে বলা হচ্ছে। প্রতিটি ঘটনা আস্তে আস্তে আপনাদেরকে বলি। এক নম্বর হলো যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আপনারা সবাই তাকে চিনেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি পার্লামেন্টে বাপের দোয়া কমিটি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাম্প্রতিক সময় যে একটা অ্যাডহক কমিটি হয়েছে পরিচালনার জন্য, সেখানে তামিম ইকবাল সহ অন্যান্য যারা অন্তর্ভুক্ত হয়েছেন তার মধ্যে ৩ জন ব্যক্তি, নারী এবং পুরুষ, তারা কেউ স্বামীর পরিচয় এবং কেউ পিতার পরিচয়। ৩ জন না ৪ জন, মির্জা আব্বাসের ছেলে, সালাউদ্দিন সাহেবের ছেলে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে, আর ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাসনা ইমাম। তো এদের যে অন্তর্ভুক্তি, এটাকে মশকারা করে হাসনাত আবদুল্লাহ পার্লামেন্টে বলেছেন বাপের দোয়া কমিটি। ভালো কথা। এখন এটা তো ইন জেনারেল সব বাপের দোয়াতে হয়নি। যেমন ৩ জন পুরুষ, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে, সালাউদ্দিন সাহেবের ছেলে, মির্জা আব্বাস সাহেবের ছেলে, বলতে পারেন যে ঠিক আছে, এই ৩ জন বাপের দোয়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, বাবার পরিচয় তারা সেখানে এসেছেন। কিন্তু রাসনা ইমাম তো বাপের পরিচয় আসেননি। তার বাবা একজন স্বনামধন্য ব্যারিস্টার আক্তার ইমাম, তো সেই পরিচয় আসেননি। তো তিনি স্বামীর পরিচয়ে এসছেন। তো এক্ষেত্রে আসলে বাপের দোয়া কমিটির ক্ষেত্রে রাসনা ইমামের যে অধিকার, সেটা ক্ষুণ্ণ হয়েছে। আমি এটা আর কিছু বললাম না, বরং এখানে যদি স্বামীর দোয়া কমিটি হতো, উনি যদি বলতেন, তরুণ একটু আগ বাড়িয়ে বলতেন যে বাপের দোয়া কমিটি, স্বামীর দোয়া কমিটি, তাহলে জিনিসটা সর্বাঙ্গীন সুন্দর হতো। এই বিষয়টা নিয়ে ভীষণ রকম যাকে বলা হয় ট্রল হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এবং আমার কাছে সবচেয়ে দৃষ্টিকটু যে বিষয়টি মনে হয়েছে সেটি হলো যে এটার আবার কাউন্টার দিয়েছেন স্বয়ং সালাউদ্দিন সাহেব, যার ছেলে এখানে অংশগ্রহণ করেছেন। তিনি এটিকে হালকা করার জন্য বলেছেন যে মাননীয় সদস্য, আমরা তো আসলে মায়ের দোয়া জানি, কিন্তু বাপের দোয়া কমিটি বা এরকম কোনো কথাবার্তা তো কখনো শুনিনি। সালাউদ্দিন সাহেব আসলে স্মার্ট হওয়ার চেষ্টা করছেন, অনেক ব্যাপারে তিনি স্মার্ট, কিন্তু তার এই বক্তব্যটি আসলে স্মার্ট হয়নি। কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকতে হয়, সব ব্যাপারে রেসপন্ড করা যায় না। ইতিমধ্যে তিনি বাংলাদেশে যথেষ্ট বিতর্কের তৈরি করেছেন এস আলমের সাথে তার সম্পৃক্ততা, তার পরিবারের সম্পৃক্ততা, এবং তিনি নিজে তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে যেভাবে রাজনীতিকে একটা প্রাইভেট লিমিটেড বা ফ্যামিলি কোম্পানি করার চেষ্টা করছেন, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমাদের দেশের রাজনীতি খুবই জটিল, এখানে আসলে দীর্ঘদিন সাস্টেন করাটা খুব কঠিন একটা বিষয়। সালাউদ্দিন সাহেব ছাত্র জীবনে কী রাজনীতি করেছেন আই ডোন্ট নো, আমি জানি না। তার ভিতরে রাজনীতির যে প্রজ্ঞা এবং পলিটিক্যাল যে অ্যাটিটিউড, সেটা কতটুকু আছে আমার কাছে দেখে সেটি মনে হয়নি। তিনি সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন, গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছেন, দেখতে শুনতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল রাজনীতি, সেই ট্র্যাডিশনাল রাজনীতিতে তার যে উত্থান, এটা অনেকটা আলেকজান্ডারের মতো। এবং এখন তিনি বিএনপির ভেতরে এবং বাইরে সকল মানুষের আক্রমণের শিকার। এবং যখন আপনি কারো ঈর্ষার পাত্র হয়ে যাবেন, হিংসার পাত্র হয়ে যাবেন, এটা যদি ম্যাসিভ আকার ধারণ করে, তাহলে বেশি দিন টেকা যায় না। সালাউদ্দিন সাহেব যেভাবে এখন সংসদের ভিতরে বাইরে, দলের ভিতরে বাইরে, দেশে বিদেশে যেভাবে অনেকগুলো উইংস তিনি পরিচালনা করছেন, সেই এই উইংসগুলোর প্রতিটাই তার জন্য বুমেরাং হয়ে যাবে। ফলে আজকের এই যে ভিডিও করলাম, এই ভিডিওটা করছি এপ্রিল মাসের ৮ তারিখে। জাস্ট ওয়েট ফর 6 মান্থ, 6 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন সালাউদ্দিন সাহেবের এই রমরমা অবস্থা আর নেই।
এমনকি তার যদি দপ্তর পরিবর্তন করা হয়, এমনকি তাকে যদি দপ্তরবিহীন মন্ত্রী করা হয়, এমনকি যদি তাকে মন্ত্রিপরিষদ থেকে বাদ দেওয়া হয়, এটা এই সমাজে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তিনি তারেক রহমান সাহেবের কত প্রিয়, কত আপনজন। তারেক রহমান সাহেবের কি ক্ষমতা, তার কি ক্ষমতা, তাদের চাইতে হাজার হাজার গুণ প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল বাদশাহ হারুনার রশিদের সঙ্গে এবং তার উজিরে আজম জাফর বার্মেকি, জাফর বার্মেকির সঙ্গে। খুব বিখ্যাত কাহিনী। তো সেই জাফর বার্মেকিকে তিনি ভালোবাসেন এবং তারা বলতে গেলে জাফর বার্মেকির যে বাবা ইয়াহিয়া বার্মেকি খলিফা আল মনসুরের প্রধানমন্ত্রী ছিলেন, মানে বা হারুন আর রশিদের দাদা। আর বা হারুন আর রশিদের বাবা যে হাদি, খলিফা হাদি, তারও প্রধানমন্ত্রী ছিলেন। তো হারুন আর রশিদ যখন যাকে বলা হয় জন্মগ্রহণ করলেন, তখন তার তত্ত্বাবধান, তাকে মানুষ করা, তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইয়াহিয়া বার্মিকের উপর দিয়ে দিলেন হাদি। হাদি না, ঠিক খলিফা আল মনসুর, তখন খলিফা মনসুর ক্ষমতা দেয়। এবং আজকে যে ইরানের রাজধানী যে তেহরান, তখন আসলে এই তেহরান নাম ছিল রে, প্রাচীন নগরী, এটার নাম ছিল রে, একটা গ্রাম ছিল, ইট ওয়াজ এ গ্রাম। এবং এই জায়গাটাতেই বার্মেকিরা বসবাস করতেন। এবং সেই বার্মেকিরা একসময় ভারত, মানে তারা শত শত বছর ধরে ভারতের রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, পারস্যের রাজনীতি, এই রাজনীতির ব্যাপারে পরিবারটা হাজার বছর ধরে তারা মানে রাজনীতির যাকে বলা হয় মাস্টার মাইন্ড। তো সেই পরিবারে জাফর ইয়াহিয়া, মানে জাফর বার্মেকি আর বাদশাহ হারুন আর রশিদ, তারা একই বয়সী ছিলেন, একই সঙ্গে বেড়ে উঠেছেন এবং একই মায়ের দুধ খেয়েছেন। তো বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে। যখন হারুন আর রশিদ মানে খলিফা হলেন, তার প্রধানমন্ত্রী হলো জাফর সাদেক, যাকে সবাই জাফর বার্মেকি বলতেন। তো প্রাণান্ত চেষ্টা করেন সম্রাটকে খুশি করার জন্য, খলিফাকে খুশি করার জন্য। খলিফা তার ব্যাপারে খুব খুশি এবং এই একটা সময় তার মনে হলো যে আমি পরীক্ষা করব আমার উজির আমার প্রতি আসলে কতটা বিশ্বস্ত, উজিরে আজম। তখন তিনি করলেন কি, তার আপন বোনকে বিয়ে দিলেন জাফর সাদেকের কাছে। বললেন যে বিয়ে দিলাম, তুমি তার সঙ্গে সেক্স করতে পারবে না, এবং এই কথা আমার বোনকে তুমি বলবে না। তোমাদের মধ্যে ঘর থাকবে, একসাথে ঘুমাবে, সব কিছু করবে, কিন্তু সেক্স করতে পারবে না। এবং এটা তুমি যে আমাকে ভালোবাসো আর আমি যে তোমাকে বিশ্বাস করি, এটা একটা প্রমাণ। তো বোঝার চেষ্টা করেন জাফর বার্মেকির উপর কি পরিমাণ মানসিক টর্চার। এবং একটা সময় তাদের মধ্যে সেক্স হয়ে গেল, বোন প্রেগন্যান্ট হয়ে গেল, বাসা তাকে ধরে আনলেন, তুমি তো বিশ্বস্ত লোক নও। সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করা হলো। অর্ধ দুনিয়ার মালিক বাদশাহ হারুন আর রশিদ, তার প্রধানমন্ত্রী। তো কাজী তারেক রহমান সাহেব এখন সালাউদ্দিন সাহেবকে যত বেশি ভালোবাসছেন, সেটা সেই জাফর সাদেকের চেয়ে বেশি নয়, কিংবা জাফর সাদেকের যে কোয়ালিটি ছিল তার চেয়ে বেশি কোয়ালিটি না। ফলে খুব বেশি দহরম মহরম খাতির করতে গেলেই আমরা গ্রাম অঞ্চলে বলি ঘন পিড়িতে কাঁথা ছিঁড়ে যায়, ঘন পিড়িতে কাঁথা ছিঁড়ে যায়, এরকম একটি অবস্থা। তো সেখানে তার ছেলেকে ওখানে বসাতে হবে ওখানে, এবং তিনি তার ছেলেকে একবার মানে কি বলবো, মানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও নিয়ে গেছেন। এটা কোনো দরকার ছিল না। সে ধরে নিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকবে বলে ছেলেকে ওখানে, এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত যে ভদ্রলোক, তিনি তার ছেলের সময় অনেক বদনাম, সে চট্টগ্রাম বন্দরে অল্প কিছু দিনের জন্য তিনি দায়িত্ব পেয়েছেন, ছেলেকে তার সেখানে দিতে হবে। এরকম কুপিতা, কুসন্তান, এগুলো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই জিনিসগুলো হচ্ছে সমাজে। ফলে কি হলো, হাসরাত আবদুল্লাহর মতো মানুষ প্রকাশ্যে তাকে যে অপমান করলো পার্লামেন্টের মধ্যে,
আর সেই অপমানটা সে আবার বুঝতেই পারল না যে তাকে অপমান করা হয়েছে। এই গেল এক। ২ নম্বর হলো যে এখন সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে আরও কয়েকজন লোক যারা আছেন, মনে করা হচ্ছে যে এরা হলো ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী। কেউ হয়তো বগুড়াতে বাড়ি। এই যে এখন একজন লোকের ব্যাপারে অনেকেই তর্ক বিতর্ক করছে যে হু ইজ হি, তার নাম কি? আমিও তার নাম এখন পর্যন্ত জানি না। তো সে একটা মন্ত্রণালয়ের নাকি প্রতিমন্ত্রী। বগুড়া থেকে তাকে এমপি বানিয়ে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নার সাথে যে দূরত্বটা মূলত এই ভদ্রলোকের কারণে। তো তার যে ক্ষমতা এই মুহূর্তে পার্লামেন্টের সব মানুষ তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং তাকে মনে করা হচ্ছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এরপরে লন্ডন থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আসছে, হুমায়ুন কবির, মাহেদী, সানি, তাদের একটা বিরাট ক্ষমতা, অস্বাভাবিক ক্ষমতা। এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, দীর্ঘদিন এই দলের প্রতি যাদের আনুগত্য ছিল, জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন। এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য এই মানুষগুলো সাহায্য সহযোগিতা ছাড়া তারা সেখানে যেতে পারছেন না। ফলে এই যে দহরম মহরম এরকম যে একটা অবস্থা, এটা বেশি দিন থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। ওয়ান্স আপন এ টাইম যাকে বলা হয় শেখ রেহানা, শেখ হাসিনা ভীষণ রকম স্নেহ করতেন। এত স্নেহ করতেন আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমি জীবনে কোনো দিন শেখ রেহানার সঙ্গে কথা বলিনি। আমাদের সাথে সামনাসামনি কোনোদিন দেখা হয়নি। অথচ মানে তিনি আমাকে এতটা স্নেহ করতেন যে আমি যদি তার কাছে গিয়ে কোনো বিষয় চাইতাম, আবদার করতাম, সঙ্গে সঙ্গে সবাইকে বাদ দিয়ে তিনি সেই জিনিসটি করতেন। কিন্তু আমি কখনো তার সামনে যাইনি। একই অবস্থা শেখ হাসিনা। তিনি আমাকে অস্বাভাবিক স্নেহ করতেন, কিন্তু কখনো কোনো অবস্থাতে তিনি একবার দুইবার আমাকে ডেকেছেন, ডাকার বাইরে কখনো তার সামনে যাই নাই। এমনকি পার্লামেন্টে আপনি দেখেন যে একটা ভালো বক্তব্য দিলেন পার্থ। তো পার্থবাবু বক্তব্য দিয়ে বক্তব্য পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সে বক্তব্য দেওয়ার পরেই তার পার্সোনালিটি সে হারিয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে পাগলের মতো সে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সামনে গেল এবং সে চাইল যে তারেক রহমান সাহেব তাকে কিছু দিক, তাকে প্রশংসা করুক। পার্লামেন্টে উপস্থিত ছিলেন, তারেক রহমান সাহেব তার বক্তব্য তালিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু পার্থর যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটি লস করে তার তারেক রহমান সাহেবের সামনে যাওয়াটাই গুরুতর অপমান তার নিজের জন্য, ব্যক্তিত্বের জন্য, যোগ্যতার জন্য। ফলে তাকে নিয়ে পার্লামেন্টের মধ্যে যে একটা ক্রেজ ছিল সেটা এখন শূন্যতে নেমে এসছে। তিনি গিয়ে আবেগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীকে কুলাকুলি করলেন, প্রধানমন্ত্রী বিব্রত হলেন। তারপর সে দ্রুত প্রধানমন্ত্রী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। সে আবার তার সাথে কিছু একটা কথা বলার চেষ্টা করছিল, সময় কাটার চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী তার পিঠে মৃদু থাপ্পড় দিয়ে বোঝার চেষ্টা করলেন যে ডোন্ট ক্রস ইউর লিমিট। এই দৃশ্য আমরা দেখেছি, এর মধ্যে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এখন ধরুন আমিও 5টা বছর পার্লামেন্টে ছিলাম। আমি যেদিন পার্লামেন্টের খুব একটা বক্তব্য ভাইরাল হয়ে আছে এখনো পর্যন্ত, জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম, না ওই দিন দিয়েছিলাম নারী নেতৃত্ব নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে উপস্থিত ছিলেন। এবং আমার সেই বক্তব্য শোনার পরে মানে শি ওয়াজ সারপ্রাইজড। এত আপনারা দেখতে পারেন যে এতটা সারপ্রাইজ ছিলেন, পাগলের মতো তিনি আমার দিকে তাকিয়েছিলেন। ওখানে টেবিল থাপড়ানোর মতো কিছু ছিল না। বক্তব্য এমন একটা বিষয় ছিল, আমি সেই হাজার বছরে সেই ক্লিওপেট্রা থেকে শুরু করে সেই যে বক্তব্য নারী নেতৃত্ব কিভাবে আসছে,